কি করব, চাষ করি টুকটাক। এখন আবার লজ্জার খাতিরে আসতেও পারি না, ভইতি ঘাস বেঁধে গেছে। আবার অনেকেই বলি ফেলে যে পারো না তো চাষ করতে, বলে কিনা। এখন সেই জন্যই গোপনে আইসি কাজ করতেছি। তারপরেও আবার পুড়িয়ে গেলাম সেই সরাসরি ভিডিও ম্যানের কাছে। আরে ভাই, এইসব তো সাবজি, আমার কি বলবিন কত রে ভাই। আমি তো সেই চাষি না। ওই যে বাম পাশে ওই যে চাষ দেখো, দায়ে চাষ করেছে, আর আমার চাষ আর ওই চাষ কি সমান নাকি? দেখো সার দিতে আছে, সার এবার কিস্তি তুলে সার কিনে নিয়ে আইছি। না 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 না, মনে করেছি এর পরে তো সবজি চাষ করবো না। এবার ভাবেছিলাম যে ঝালটাল বিক্রি করি, ভ্যান কিনবো, ভ্যান ডেলি 300-400 টাকা রুজি হয়। বন্ধুরা, আমাকে আপনারা যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হলো মরিচ ক্ষেত। এখানে মরিচ লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে, আমার চারিপাশে মরিচ লাগানো, এবং দূরে চাষিরা তাদের মরিচের জমিতে সার প্রয়োগ করছেন। এই যে মরিচ আমরা যখন বাজার থেকে কিনি এবং আমরা খাবার টেবিলে এবং আমাদের প্রত্যেকটা তরকারির মধ্যে যখন আমরা মরিচ দেই, আসলে আমরা কি কখনো ভেবেছি এই মরিচের মধ্যেই রয়েছে কিছু কিছু মানুষের হাজার কষ্ট, স্বপ্ন, এবং যারা এই মরিচ চাষ করেন তাদের না এই মরিচের ভেতরে কত কষ্ট, কত ঘাম ঝরানো পরিশ্রম এবং কত আশা, স্বপ্ন রয়েছে, যে মরিচ আমরা আনন্দেই উপভোগ করছি বিভিন্ন মশলা হিসেবে, বিভিন্ন তরকারির স্বাদ করার জন্য। কিন্তু আমরা কখনো কি ভেবেছি এই মরিচের পিছনেই বাংলার কৃষকের কষ্ট, দুঃখ, ঘাম, পরিশ্রম এবং তাদের আশা, স্বপ্ন, সাধনা রয়েছে? এই সাধনা, এই স্বপ্ন ধীরে ধীরে বুনন করে এই মরিচের থেকেই এই স্বপ্ন পূরণ করার যে কত কষ্ট, সেই বাস্তব চিত্রই আজকে আমি তুলে ধরতে চলেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বালিয়াঘাট নামক একটি প্রত্যন্ত গ্রামের মাঠ থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো এই মরিচ চাষ করতে একজন কৃষকের কত কষ্ট, কত পরিশ্রম এবং কত ধৈর্য ধারণ করতে হয়। তারপরেও বন্ধুরা, এই কৃষকই প্রত্যেকটা জায়গায় ঠকে। সেই গল্পই আজকে আমি শুনবো সরাসরি এই চাষিদের মুখ থেকে। চলুন বন্ধুরা, আমরা এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে যাচ্ছি বা জানতে চাচ্ছি, আসলে তাদের এই স্বপ্ন আসলে কি এই জমি থেকে, এই ফসল থেকে পূরণ করা সম্ভব? আসলে বর্তমান যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, তার পাশাপাশি কীটনাশক সারের যে ঊর্ধ্বগতি, তাতে এই চাষ করে একজন কৃষক শুধু স্বপ্ন বুকেই বা মনের কঠোরেই রেখে দেবে, তাছাড়া আর তার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। বন্ধুরা, আমি এখন এমন এক চাষির কাছে যাচ্ছি যে আগে বিদেশ থেকে এসেছে এবং এখন সে দেশে এসে তার সংসার পরিজন সবাইকে নিয়ে সে বসবাস করছে এবং সে সম্পূর্ণই মাঠে পরিশ্রম করছে। তার চাষবাসের পদ্ধতি এবং চাষে তার বর্তমান লাভ লস সবগুলোই আমি তার কাছ থেকে জানব। তো চলুন।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটাকে, আমি তার কথাই বলছিলাম। দেখুন তার জমিতে এত পরিমাণ ঘাস হয়েছে, সেই ঘাস পরিষ্কার করার জন্যই সে এখন আসলো। আসলে আমি জানতে চাচ্ছি যে এত দেরিতে কেন মাঠে? গরমে থাকা যায়, খুব গরম। সার আনতে গেছিলাম, সারের দাম বেশি, আনতে পারলাম না। সারের দাম বেশি? তো শুনতেই পেলেন বন্ধুরা, আসলে একজন কৃষকের এই জায়গাটাতেই কষ্ট লাগে। কারণ সে চাষ করবে, চাষ করতে হলে কিন্তু সার লাগে। এই এত বড় জমি, কত সার লাগবে একটু ভেবে দেখেছেন? এই সার কিনতে হবে, এই সার এই জমিতে ছিটাইতে হবে, তারপরে মরিচ হবে, সেটা বাজারে বিক্রয় করবে, তারপরে কিন্তু তার সংসারে তার সন্তানাদি সব কিছু নিয়ে সে ভালোভাবে চলতে পারবে। কিন্তু তার মনের দুঃখের কথা কি শুনতে পেরেছেন? সারের দাম বেশি বলে সে না কিনে চলে এসছে। আসলে এই কষ্টটার কথাই আমি আপনি বুঝবো না, বুঝবে কিন্তু একজন কৃষক। আর সেই কৃষকের ফসল যখন সে বাজারে গিয়ে ন্যায্য দাম পায় না, তখন আমরা কিন্তু এই বিষয়ে নিয়ে কোনো কথাই বলি না। কিন্তু আমরা যখন কিনতে যাই, তখন বেশি দাম হইলেই আমরা আন্দোলন শুরু করি, মিছিল শুরু করি, সরকারের কাছে দাবি জানাই। কিন্তু আমরা কখনোই এই তাদের কথা ভাবি না, কেউই ভাবে না। আসলে এই জমি চাষ করতে আনুমানিক কত টাকা ব্যয় হতে পারে? বর্তমান যে পরিবেশ, 50,000ও কাজ হচ্ছে না। 50,000। আর 50,000 কে এই জমি থেকে মরিচ চাষ বেঁচে ওঠানো যাবে? এখন বাজারের উপর কমে গেলে তার হচ্ছে না, লস। বর্তমান যে বাজার আছে হয়তো। দেখুন বন্ধুরা, আসলে একজন কৃষকের কত দিকের সমস্যা। এই মরিচ যদি ভালো হয়, তাহলে যদি বাজারে দাম না পায়, তাহলে কিন্তু কৃষক শেষ। আবার এই যে মেঘ, বৃষ্টি, পরিবেশের কারণেও এই ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। নাহলে একজন কৃষক সবসময় রিস্কের উপরে থাকে। একটা ফসল করে সেই ফসলটা যে শেষ পর্যন্ত সে ভালোভাবে তুলতে পারবে, এই গ্যারান্টি কিন্তু সে দিতে পারে না। তবুও সে চাষ করে। কাদের মুখের দিকে তাকিয়ে চাষ করে? তার সন্তান, তার আত্মীয় স্বজন, তার পরিজন, সব কিছুর দিকে। আমরা তো যারা চাকরিজীবী, যারা চাকরি করি, যারা বাইরে থাকি, তারা মাস গেলে নিজেদের একটা বেতন আছে, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, এই টেনশনটা আমাদের থাকে না যে এই মাসে আমাদের বেতন দেবে না। কিন্তু একজন চাষির কিন্তু সেটা নেই। সে তার স্বপ্ন থাকে এই ফসল করে আমি অনেক ভালো কিছু করব। কিন্তু দুঃখের বিষয় কি বন্ধুরা, তারা যে ফসলটা করে সেইটা নিশ্চিত তারা থাকতে পারে না যে এই ফসল তারা বাড়িতে নিয়ে যেতে পারবে। অথচ একবার ভেবে দেখেছেন, এই ফসলের উপরেই তাদের কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা থাকে। তাদের বাচ্চার দেখা যাচ্ছে একটা নতুন ড্রেস কিনে দেবে, কিন্তু ওই বাচ্চার বাবা, ওই কৃষকটা হয়তো ভেবে রেখেছেন যে এই ঝাল তুলে, এই ঝাল বেচে সেই টাকা দিয়ে আমি আমার ছেলে বা মেয়ের পোশাক কিনে দেব। অথচ সেই মরিচ তারা বাজারে দাম পেল না, তখন কি তারা কিনতে পারে? সেই আহাজারি, সেই কষ্টের কথা আমরা কখনো ভাবি না, কখনো বলতেও চাই না। এটা কি আসলে ঠিক না? একজন কৃষকের যে কষ্ট, যে পরিশ্রম, আসলে এইটা দেখার কেউই দেখার নাই। এই দেশের সরকার তো দেখেই না। আর অথচ আমরা ভুলে গেছি এই কৃষকই কিন্তু এই দেশের ভিত। এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষকই এই দেশের ভিত। অথচ এই কৃষককে আমরা মূল্যায়ন করি না। পটলের বর্তমান যে বাজার, এই হিসাবে আমরা চাষি এখন মোটামুটি পটলের ফলাফল ভালো। 30 টাকা 32 টাকা কেজি পটলে। প্রত্যেক সপ্তাহে ওষুধ দেওয়া লাগে। প্রত্যেক সপ্তাহে আমরা পটাশ, ফসফেট আর ইউরিয়া ব্যবহার করি। এই জমি কতটুকু? এই জমি 8 থেকে 10 কাঠা। 8 থেকে 10 কাঠা। এই দিনে কয়বার এই ওষুধ দেওয়া লাগে? সপ্তাহে একদিন দিলেই হবে। সপ্তাহে একদিন দিলে হবে। এই যে ওষুধ গেছে, এই কত টাকার ওষুধ এই ঢমের মধ্যে গেছে? 100 থেকে 120 টাকা এরকম। 120 টাকা। 120 টাকা বা 100 টাকার ওষুধে আজকের দিন হয়ে গেল। আবার এক সপ্তাহ পরে দিলেও আবার হবে? হ্যাঁ, হবে। তাহলে যদি পটল ভালো ধরে আর যদি 30-35 টাকা দামও থাকে, তাও সংসার ভালো চালানো যায়। সংসার ভালোভাবে চালানো যায়। বন্ধুরা, এখন আপনারা সামনে যে কৃষককে দেখতে পাচ্ছেন, ইনি প্রতি বছর মরিচ চাষ করে থাকেন।
তিনি জানেন মরিচ চাষ করতে আসলে কত কষ্ট এবং কত পরিশ্রম। আর বাজারের এই সার মাটি কেনার যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এই সব কিছু নিয়ন্ত্রণ করে আসলে এই মরিচ থেকে তার সংসার চালানো কতটা সম্ভব হয়ে ওঠে সেই হয়তোবা সব থেকে ভালো জানবে। তাই আমি তার কাছ থেকে জানতে চাই এবং বন্ধুরা আপনাদেরকেও আমি জানাতে চাই, এই মরিচ চাষ করতে যে সার মাটি কেনা লাগে, এই সার মাটির বর্তমান দাম হিসাবে মরিচ চাষ করে কি লাভ করা যায়? না, লাভ করা যায় না। আসলে এই কতটুকু জমি? এখানে কটটুক আছে, অল্প সামান্য একটা আছে। তবে ভালো ফসল হলে পরে হয়, ভালো ফল হলে পরে, ভালো চাষ যদি ভালো ফসল পাওয়া যায় তাহলে কিছুটা লাভ হয়। তবে বর্তমানে যুগে চাষ করে লাভ করা খুব কষ্ট। সার মাটির যে পরিমাণের দাম। এই কি কি সার মাটি লাগে এই মরিচ চাষ করতে? এ অনেক সার লাগে, ফসফেট, ইউরিয়া, তারপরে আপনার পটাশ, জিপ সার, অনেক ধরনের সার লাগে। তারপরে জৈব সার লাগে। তার মানে আমরা বুঝতে পারছি যে সার মাটির যে দাম এবং দ্রব্যের যে ঊর্ধ্বগতির দাম, সেখানে এই মরিচ চাষ করে বর্তমানে সংসার চালানো খুবই কষ্ট। আসলে বন্ধুরা আপনারা শুনতেই পেলেন, এটাই বাস্তব যে একজন কৃষক, গরিব মানুষ, সে যে চাষ করবে, সেই চাষ থেকে যে ফসল সে ফলাবে, সেই ফসল বেচেই কিন্তু তার পরিবারের ছেলে মেয়ে সন্তান আদি, তার বাবা মা সবাইকে নিয়ে চলতে হয়। সেই জায়গা থেকে এই মরিচ বলেন, পটল বলেন, আর যে সবজি বলেন, সেখানে কিন্তু একজন কৃষক চাষ করে ভালো হবে তা না, চাষ করে আরও তার জীবন যায় যে অবস্থা হয়ে দাঁড়ায়। আমরা একজনের কাছ থেকে শুনলাম, আমি আস্তে আস্তে আরও কৃষকের কাছে জানবো। মাঠে অনেকেই আছে, যেহেতু মেঘলা দিন, বৃষ্টির আসবাসব ভাব, এই মুহূর্তে সার প্রয়োগ করছে। যদি এই সার যে প্রয়োগ করছে, এই সার কত টাকা দিয়ে কিনে এনেছে এবং কতটুকু জমিতে দিচ্ছে, এই সার দিয়ে তার কী লাভ হবে সেটাও আমি জানবো এই কৃষকের কাছ থেকে। চলুন বন্ধুরা। এটা আমার 12% জমি। 12%। কি সার বলছেন? এটাকে বলে জিপসাম। জিপসাম, এটা কাজ কি? এটা মাটির নোনা কাটায়। নোনা কাটায়। আচ্ছা, এই কতটুকু সার লেগেছে এই জমিতে? এই জমিতে যাবৎকালে আমি 10 থেকে 11,000 টাকা সার দিয়েছি। আর দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কি এই মরিচ তোলা হয়েছে? না, এখন পর্যন্ত তোলা হয়নি। এই মরিচ থেকে এখনো কোনো আয় আসেনি? না। এটা কবে আসবে সেটাও কি নিশ্চিত আছে? বলা খুব মুশকিল। এবার যে দুর্যোগ যাচ্ছে, তাহলে বলা খুব কঠিন যে মরিচ হবে কি হবে না। আচ্ছা, এই জায়গার যে সার প্রয়োগ যে ব্যয়, সেখানে কি এই মরিচ তুলে এই ব্যয় কাটিয়ে উঠে নিজের সংসার, এই যে বাচ্চা বউ সন্তান আদি, তাদের পড়ালেখা খরচ, নিজের চলা, সমাজে চলা, এইগুলা কি মেনটেন করা সম্ভব? এটা বড় কঠিন। খুব পরিশ্রম করার পরে যদি দামটা ভালো থাকে, তাহলে হয়তো 2টো লবণ ভাত খেয়ে, 2টো ডাল ভাত খেয়ে জীবনযাপন করা সম্ভব হয়। তাও যদি ফ্যামিলিতে 2, 4, 7, 8, 5, 7 জন লোক থাকে, তো এটা কঠিন হয়ে যায়। এটার কি কারণ এই সার মাটির দাম বেশি? সার মাটির দাম বেশি, তারপরে এবার দুর্যোগ, অবস্থা ভালো না। হ্যাঁ, দাম তো একেবারেই কম বললেই চলে। তবুও দাম যাই ছিল, এখন পর্যন্ত গাছে কোনো মরিচ নেই। এই আপনার ঝড় বাতাসে, বৃষ্টি বাদলায় এগুলো সব নষ্ট করে দিচ্ছে। বন্ধুরা শুনতেই পেলেন আপনারা, আসলে একজন কৃষকের কষ্টের কি কাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝিঙ্গে সবজির বাগান। এই দেখুন নিচে ঝিঙ্গে ধরে আছে, কত সুন্দর ঝিঙ্গে ধরেছে। আসলে এই ফসলের, এই জমিতে ফসলের সুন্দর ফসল ধরা দেখতেও অনেক ভালো লাগে এবং কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর লাগছে। আসলে বিকেলটা যেন সুন্দর হয়ে উঠলো এই ফুল দেখে। এত সুন্দর চাষ, এত সুন্দর জমি, এত সুন্দর ফসল, কিন্তু এই ফসল ফলাইতে একজন কৃষকের কত কষ্ট, কত পরিশ্রম, কত ত্যাগ এখানে করা লেগেছে, সেটি সে কৃষকই জানে। কষ্ট পরিশ্রম তার শরীরের রক্ত জল করে এই মাটিতে মিশিয়েই সে এত সুন্দর ফসল তৈরি করতে পেরেছে। কিন্তু এই ফসলের দাম সে কেমন পাবে, সেটাই এখন দেখার বিষয়।
আমি আপনাদের এই কৃষকের সঙ্গে কথা বলিয়ে দিতে পারতাম, কিন্তু সে হয়তোবা আজ আসে নাই। যদি আসতো তাহলে আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিতাম। কিন্তু তার এই চাষ দেখেই আসলে মনে হচ্ছে সে একজন প্রকৃত চাষি, এবং এই চাষের উপরে তার কত ভক্তি শ্রদ্ধা রয়েছে তার এই ফসল দেখেই আমরা বুঝতে পারছি, এবং আপনারাও দেখুন। তো বন্ধুরা, আজকে এই ঝিঙের ভুঁইয়ের পাশে দাঁড়িয়েই আমি বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে। আমি আজকে দেখালাম আপনাদের এই বাংলার কৃষকের বিভিন্ন রকম চাষ পদ্ধতি এবং কি চাষ করছে, এই চাষ করে তাদের আসলেই লাভ না লোকসান হয় সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে কতটুকু আমি তুলে ধরতে পারলাম সেটা আপনারা অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন, এবং যদি আপনারা চান তবে আমি এই বাংলার এই কৃষি নিয়ে বিভিন্ন চাষ পদ্ধতি নিয়ে আমি আপনাদের মাঝে সিরিজ আকারে ভিডিও করে দিতে পারি। যদি আপনারা চান তবে সেটা আমার অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি আপনাদের সাড়া পাই তবে আমি বিভিন্ন সময় এই চাষবাসেরই ভিডিও সিরিজ আকারে আপনাদের মাঝে জানাবো, এবং প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাদের বাজার আপডেট সহ চাষবাসের ফলনের সব কিছু আমি তুলে ধরবো আমার ভিডিওর মাঝে, যদি আপনাদের আশ্বাস এবং ভালোবাসা পাই। বন্ধুরা, তো ভালো থাকেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়, সেই আগের মতোই। ভালো থাকেন বন্ধুরা।